সবাইকে শুভরাত্রি। অনেক রাত্রে আমি আসলে 5 মিনিট লেট, এই জন্য আন্তরিকভাবে সরি। আমরা আসলে 2021 সালের ইন্টারমিডিয়েটে আমরা বাংলাদেশের বিভিন্ন কলেজে যারা এইচএসসি কারিকুলামে পড়ালেখা করতেছি, সেটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার হতে পারে, সেকেন্ড ইয়ার হতে পারে, আবার ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে এরা হতে পারে। তো আমি আজকে আমার পার্সোনাল কিছু অবজারভেশন অ্যাজ এ কোচ, মানে ইন্টারমিডিয়েটের বেশ কিছু স্টুডেন্টকে আমি বেশ কয়েক বছর ধরে গাইডলাইন দিয়ে থাকি। তো অ্যাজ এ কোচ আমি কতগুলা কথাবার্তা শেয়ার করতে চাচ্ছি। আমার প্রত্যেকটা কথা অনুযায়ী যে তোমাকে প্ল্যান করতে হবে ব্যাপারটা তা না, তবে তোমার যে একটা লং টার্ম প্ল্যান করতে হবে পড়ালেখা করার, যেহেতু আমরা করোনার মতন একটা প্যান্ডেমিককে দীর্ঘদিন যাবৎ সামনে থেকে ফেস করতেছি, এবং রেগুলার যে লেখাপড়াটা আমাদের আছে সেটা হচ্ছে যখন কলেজ থাকে, প্রাইভেট থাকে, কোচিং থাকে, বিভিন্ন জায়গায় মডেল টেস্ট থাকে, এই টাইপের সিচুয়েশন থেকে আমরা বের হয়ে অনলাইন একটা প্ল্যাটফর্মের দিকে মনোযোগ দিয়েছিলাম। এবং এক্ষেত্রে অনেকেই হয়তোবা ডিজিটাল ডিভাইস হাতে পায় নাই, যার ফলে অনেকেই নিজের মতন করে প্রস্তুতি নিয়েছে, আবার অনেকেই বিভিন্ন টাইপের গাইডলাইনের মধ্যে পেয়েছে। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা রানিং স্টুডেন্ট আছে, যেহেতু সমস্ত শিক্ষা কার্যক্রমটা অফলাইনে বন্ধ, মোটামুটি সমস্ত ইউনিভার্সিটি অনলাইনে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে, এর ফলে তোমরা তোমাদের কিছু বড় ভাই বোনকে তোমাদের এলাকায় আশেপাশে পেয়েছো, এবং তাদের কাছ থেকেও তোমরা একটা সুন্দর গাইডলাইন পেয়েছো, এবং কলেজের টিচারদের সাথে কানেক্ট হতে পেরেছো, ভাইয়াদের সাথে কানেক্ট হতে পেরেছো, এবং তুমি নিজে একটা প্ল্যান করেছো বা করার প্ল্যান করতেছো। তো আমার এই আলোচনা তোমার নিজের পড়ালেখা করার যে প্ল্যানটা, এটা এক্সিকিউট করতে বা এই প্ল্যানটাকে একটু মডিফাই করতে বা একটু আপডেট দিতে সহায়তা করতে পারে। আমি বলতেছি না আমার প্রত্যেকটা কথা ইফেক্টিভ হবে, বাট এতটুকু বলতেছি যে তোমার ডিসিশন নিতে সহজ হতে পারে যদি আমার সমস্ত আলোচনাটা তুমি মনোযোগ দিয়ে শোনো। তো আমি প্রথমে যাদেরকে নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি, যারা এবার ভর্তি পরীক্ষা নিয়ে আছো বা ভর্তি পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, এইখানে সবচেয়ে বড় যে প্রভাবকটা এবছর ভর্তি পরীক্ষায় কাজ করবে সেটা হচ্ছে কিছু ছেলে মেয়ে ফ্রিতে একটা রেজাল্ট পেয়ে গেছে, বা পেয়ে যাবে। ব্যাপারটা এরকম, ধরো তুমি জেএসসিতে এলাকা কাঁপানো স্টুডেন্ট ছিল, একটা গোল্ডেন এ প্লাস পেয়ে গেছো। এসএসসিতেও তুমি মা বাবার সান্নিধ্যে ছিল, সুন্দর একটা গাইডলাইন পেয়েছো, তুমি একটা গোল্ডেন এ প্লাস পেয়ে গেছো। বাট ইন্টারমিডিয়েটে তুমি রাজশাহী বা ঢাকায় বা ফ্যামিলি থেকে বাইরে গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে তুমি ইন্টারমিডিয়েট প্রস্তুতি 2 বছর নিতে গিয়ে হতে পারে এমন যে তুমি তোমার লেখাপড়ার ট্র্যাক থেকে মোটামুটি ছিটকে পড়েছিলে, এরকম হতে পারে। ছিটকে পড়েছিলে বলতে তুমি পড়ালেখার ব্যাপারে সিরিয়াস হও নাই, আবার এমন হতে পারে ইন্টারমিডিয়েটের যে সুবিশাল সিলেবাসটা, যে বিশাল একটা সিলেবাস, এই সিলেবাসটা তুমি নিতে পারো নাই, তোমার জন্য টাফ হয়ে গেছে, বা তুমি ইন্টারমিডিয়েটের শুরুতে ভালো একটা প্ল্যান করতে পারো নাই, এর ফলে তুমি শিওর ছিলে যে বোর্ড পরীক্ষায় তোমার একটা রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। বাট আল্লাহর অশেষ কৃপায় যে তোমার এই প্যান্ডেমিকটা ভালো একটা ভূমিকা পালন করছে, তুমি জেএসসি এবং এসএসসির বলে তুমি ভালো একটা রেজাল্ট পেয়ে যাচ্ছ। এবং এই ভালো রেজাল্টটা তুমি যেহেতু লাকিলি পেয়েছো, এটাকে কাজে লাগাইতে হবে ভাই। এবং কাজে লাগানোর মতন সময় যদি এখন ডিসিশন নাও, সে সময়টা তুমি এখনই পাবা। আবার সেকেন্ড ইয়ারের যারা, তারা সেকেন্ড ইয়ারের প্রস্তুতি শুরু করার মধ্যে ছিলে, এরকম অবস্থায় তোমরা অনলাইনে চলে গেছো। সো তো তোমাদের বইয়ের একটা নির্দিষ্ট সিলেবাস আগানোর কথা ছিল, নির্দিষ্ট টাইমে হয়তো বা আগিয়েছো বা ওই পরিমাণে আগাতে পারো নাই। তো এই সমস্ত কিছু ইস্যু নিয়েই আমরা কথাবার্তা বলবো। আবার অনেকেই আছে যারা ইন্টারমিডিয়েট 2 বছরে খুব সিরিয়াস ছিল, যেমন আমি নিজেই কিন্তু এসএসসিতে প্লাস পাই নাই, বাট ইন্টারমিডিয়েটের লাস্টের দিকের টাইমে আমি খুব সিরিয়াস ছিলাম এবং বোর্ড পরীক্ষাতে আমি যথেষ্ট ভালো একটা পারফরমেন্স করেছি, এবং যার ফলে বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছিলাম এবং ভর্তি পরীক্ষায় চান্সও পেয়েছিলাম। কিন্তু ওই টাইমে যদি প্যান্ডেমিক আমাকে হিট করতো, তাহলে আমি জীবনেও ভর্তি পরীক্ষার যোগ্যতা অর্জন করতে পারতাম না, কেননা আমার টোটাল পরিশ্রমের ফল আমি পরীক্ষা দিয়ে পেয়েছি। এইরকম কিছু ছেলে পেয়ে আছে যারা কিন্তু এখন হতাশার সাগরে ডুবে আছে। এই সমস্ত ছেলেপেলেদের জন্য আমি কিছু কথাবার্তা আজকে আলোচনায় রাখবো, যেটা তোমার লাইফ টাইম প্ল্যান করতে হেল্প করতে পারে। তো আমি চলে আসি যাদের
মোটামুটি একটা ফ্রিতে রেজাল্ট পেয়ে গেছো তাদেরকে নিয়ে। ইন্টারমিডিয়েটের যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা বিভিন্নভাবে আমাদের সামনে কঠিন করে উপস্থাপন করা হয়। বিভিন্নভাবে কঠিন করে উপস্থাপন করা হয় বলতে, ধরো আমি তোমাকে ক্যালকুলাস পড়ানো শুরু করলাম এবং শুরুতেই আমি কথাবার্তা বললাম এই ক্যালকুলাস খুব হাই ক্লাসের জিনিস, এটা হাই ক্লাসের মেকানিজম, এটা খুব কঠিন কঠিন থিওরি। এরকম ব্যাপার যদি তোমাকে উপস্থাপন করা হয়, ক্যালকুলাস দেখার আগেই ক্যালকুলাস সম্পর্কে একটা ডার্ক থিঙ্কিং তোমার মাথায় ঢুকে পড়বে। এটা কিন্তু ডেঞ্জারাস এবং এটা তোমার পরবর্তীতে প্রভাব খুব বাজেভাবে ফেলবে এবং অলরেডি অনেকে এটার প্রমাণ পাচ্ছ। কিন্তু তোমার সামনে ক্যালকুলাসটাকে যদি এভাবে উপস্থাপন করা হতো যে ক্যালকুলাস একটি মজার একটি জিনিস, যেটা ছোটবেলা থেকে আমরা বীজগণিত শিখেছি, পাটিগণিত শিখেছি, জ্যামিতি শিখেছি, ত্রিকোণমিতি শিখেছি, তো আমরা এখন নতুন একটা ডাইমেনশনের ভিতর দিয়ে যাচ্ছি, যাওয়া শুরু করতে যাচ্ছি, সেটা হলো ক্যালকুলাস। এবং ক্যালকুলাসকে মজা করে ফিল করে পড়া যায় এবং ক্যালকুলাস ব্যাপারটা আমরা বোঝার ট্রাই করব এবং এইটা আমাদের একটা বিনোদনও দিবে। এই জিনিস যদি চিন্তা করতাম তাহলে কিন্তু ক্যালকুলাস আমার সামনে ডিফারেন্টভাবে উপস্থাপন হইতো। তার মানে আমি বলতেছি ইন্টারমিডিয়েটে তোমার সামনে যে সিলেবাসটা আছে এই সিলেবাসটাকে তুমি যেভাবে দেখতেছো, হতে পারে এই সিলেবাসটা আসলে ওই রকম না, কেননা তোমার পয়েন্ট অফ ভিউটা অন্যরকম ছিল। তাই তো ইন্টারমিডিয়েটের যে সিলেবাসটা এটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করে পড়া যায়, ডিজাইন করে সিলেবাসটাকে শর্ট করে পড়া যায়। সিলেবাসটাকে শর্ট করে পড়া যায় এর মানে এই না যে আমরা টপিক বাদ দিয়ে পড়ব। আমরা এটা পড়ব যে টপিকগুলোকে রিলেটেড করে টাইপ ভিত্তিতে আমরা পড়ব, তাহলে সিলেবাসটা আমাদের কাছে ছোট লাগবে। আমার 20টা অঙ্ক করার দরকার নাই, তো আমি 5টা টাইপের বেসিক ব্যাপারগুলো আমি ক্লিয়ার হই এবং প্রত্যেকটা টাইপের আমি 3টা করে এক্সাম্পল করি। তাহলে 5 3 5 15টা অঙ্ক করলাম, বাট আমি যেটা শিখলাম 5000 অঙ্ক সলভ করার ক্যাপাবিলিটি আমার হইল। তাহলে এটা হচ্ছে স্মার্ট প্রস্তুতি। এবং আমি সবসময় একটা কথা বলি, হার্ডওয়ার্কের কোনো ভ্যালু নাই, স্মার্ট ওয়ার্কের সবচেয়ে বেশি ভ্যালু আছে। যেমন আজকে সারাদিন যদি তোমাকে বলা হয় যে ধরো আমরা যে ফেসবুকে এখন লাইভ আসছে, এই ফেসবুকের যে প্রতিষ্ঠাতা বা কো-ফাউন্ডার মার্ক জাকারবার্গ সারাদিনে যে পরিমাণ শারীরিক পরিশ্রম করেছে, আর তোমার বাড়ির পাশে একটা জায়গা থেকে মাটি কেটে আর এক জায়গা নিয়ে গেছে, এরকম একটা শ্রমিক যে পরিমাণ শারীরিক পরিশ্রম করছে, দুইটাকে যদি পাল্লা দিয়ে মাপতে যাও তাহলে যে মাটি কেটেছে এই শ্রমিকের পরিশ্রম অনেক হাই, বাট তার পেমেন্ট অনেক লো। আর এদিকে মার্ক জাকারবার্গের পেমেন্ট অনেক হাই বাট পরিশ্রম অনেক লো। এই ওয়ার্ককে বলা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। তার মানে আমাদেরকে হার্ড ওয়ার্ক করলে চলবে না, স্মার্ট ওয়ার্ক করতে হবে, তাহলে ইন্টারমিডিয়েটের সিলেবাসটা ছোট লাগবে। এবং আমি এই কথা জোর দিয়ে বলতে পারি এবং আমি আমার লাইফে এই জিনিসটার প্রমাণ পাইছি এবং আমি আমার নিজেকে দিয়ে উদাহরণ বলতেছি, ইন্টারমিডিয়েটের ফুল সিলেবাস তুমি চাইলে 3 মাসের মধ্যে 100% জিনিস তোমার আত্মস্থ করতে পারো এবং এটা সম্ভব। তাহলে তোমাকে স্মার্ট ওয়েতে আগাতে হবে। এত চাপ নেওয়ার কিছু নাই। তুমি যদি একটা লং সিলেবাস একদিনে পড়ার ক্যাপাবিলিটি অর্জন করতে পারো, তোমার কাছে ম্যাথ ফার্স্ট পেপার মানে কথাবার্তা এরকম হবে, ম্যাথ ফার্স্ট পেপার মানে সুবিশাল সিলেবাস না, ম্যাথ ফার্স্ট পেপার মানে কতগুলা অধ্যায়, কতগুলা টাইপ, এবং তুমি এমনও কাজ করতে পারো আগামী 72 ঘন্টার মধ্যে ম্যাথ ফার্স্ট পেপারের A to Z তুমি কমপ্লিট করতে পারো এবং এটা হতে পারে এবং তোমাকে দিয়ে এটা সম্ভব যদি প্ল্যানটা তুমি স্মার্টলি করো। তার মানে যাদের ফ্রিতে রেজাল্ট হয়ে গেছে তারা একটা স্মার্ট প্ল্যান করো, ওই প্ল্যান অনুযায়ী চলতে থাকবা। একটা প্ল্যান হবে লং টার্ম প্ল্যান, এটা হচ্ছে 3 মাসের। এই 3 মাসের প্ল্যানটাকে 3 ভাগে ভাগ করতে হবে প্রত্যেক মাসে। এই প্রত্যেক মাসকে আবার ছোট ছোট ভাগে ভাগ করতে হবে 2 দিন করে, যে এই 2 দিনে আমি এই 2 দিন এই কাজটা করব। মনে রাখো, লং টার্ম ড্রিমটা তোমার আলটিমেট পয়েন্ট, বাট ফোকাসিং করতে হবে তোমার ইমিডিয়েট সামনে। তার মানে লং টার্ম প্ল্যান নিয়ে যদি তুমি বসে থাকো, জীবনে রেজাল্ট হবে না। শর্ট টার্ম ছোট ছোট প্ল্যানগুলো এক্সিকিউট করতে হবে এবং মাথায় রাখতে হবে আগামী 2 দিনের প্ল্যান যদি আমি সাকসেসফুল করতে পারি তাহলে পরের 2 দিনের প্ল্যান আমি সাকসেসফুল করতে পারবো। এবং এই যে লং টার্ম প্ল্যান যতটা না তোমার কাছে গুরুত্বপূর্ণ,
তার চাইতে এই 2 দিনের যে শর্ট টার্ম প্ল্যান এটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখো ভাই, আমি সবসময় একটা কথা বলি যে প্রফেশন ইজ নট ইম্পর্টেন্ট, বাট প্রফেশনালিজম ইজ মাস মোর ইম্পর্টেন্ট। তুমি কি করতেছো ভাই এইটা ইম্পর্টেন্ট না, কাজটা কিভাবে করতেছো এইটা ইম্পর্টেন্ট। যদি আমার এই কথা সত্য না হইতো তাহলে চুল কাটতে কাটতে একটা নাপিত কোনোদিন জাভেদ হাবিব হয়ে যাইতে পারতো না, কোনোদিনও জাভেদ হাবিব হইতে পারতো না। একটা সাধারণ ঝুট কাপড়ের বিজনেস করতে করতে একজন একে আজাদ হইতে পারতো না, সামান্য তার বিক্রি করতে করতে একজন বিআরবি গ্রুপের মালিক হইতে পারতো না। তার মানে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে প্রফেশনটা ইম্পর্টেন্ট না, প্রফেশনালিজম ইজ মাস মোর ইম্পর্টেন্ট। দ্যাটস হোয়াই তোমার ওই বড় প্ল্যানটা না যতটা না ইম্পর্টেন্ট, তার চাইতে ছোট ছোট প্ল্যানগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে তোমার কাজ হবে 48 ঘন্টার প্ল্যান করা। আগামী 48 ঘন্টা এর মধ্যে আমি 14 ঘন্টা ঘুমাবো, বাদ বাকিটা আমি এইভাবে পড়ালেখা করব। এবং এইটার প্রতি ভাই যত্নশীল হইতে হবে। প্ল্যান করা ইজ নট ইকুয়াল টু সাকসেস। মাথায় রাখো, ড্রিম ইজ নট ইকুয়াল টু সাকসেস, বাট ডিসিপ্লিন ইজ ইকুয়াল টু সাকসেস। তার মানে তুমি যেটা প্ল্যান করতেছো, প্ল্যান ইকুয়াল টু সাকসেস যদি হইতো ভাই, তাহলে আজকে আমার 20টা বিমান থাকতো। কেননা 20টা বিমানের স্বপ্ন আমিও দেখি, কিন্তু ওই স্বপ্ন অ্যাচিভ করার জন্য যে কাজগুলা, এটা ডিসিপ্লিন হইতে হচ্ছে না, এই জন্য আমার হাতে এখন বিমান নাই। বাট এত কঠিন কথা তো তোমাকে বলতেছি না ভাই। 3 মাস রুটিন ওয়ার্ক, ইন্টারমিডিয়েটের সিলেবাস শেষ। এবং তোমাদের জন্য আমি বলি ভাই, ভর্তি পরীক্ষায় জীবনে লোভ করতে হয় না। মাথায় রাখো ভাই, ভর্তি পরীক্ষায় চান্স পাইতে কখনো 100% মার্ক পাওয়া লাগে না। তুমি সবসময় মাথায় রাখবা 80% তুমি প্রস্তুতি নিবা, বাট ওই 80%-এর 100% আনসার করে আসতে হবে। তার মানে আমার প্রস্তুতি যদি হয় 80 মার্কের, পরীক্ষায় আমি 80-তে 80 পাবো, 79 না। বুঝছি কি? লোভ করলে চলবে না। আর যারা খুব সিরিয়াসলি পড়ালেখা করে হয়তো রেজাল্টের জন্য তুমি তোমার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে পরীক্ষাই দিতে পারবা না, তাদের জন্য বলি ভাই, কিছু কিছু ঘটনা লাইফে অনেক প্রভাব ফেলে। তোমার এই ঘটনা তোমার লাইফে প্রভাব ফেলতে পারে। তোমার যে বুয়েটেই পড়তে হবে এই দরকার নাই ভাই। তোমার মাথায় রাখো, তোমার বুয়েট স্বপ্ন ছিল, বাট এর চাইতে আরো হাই ক্লাসের একটা বুস্টাফ তুমি তোমার লাইফে অ্যাচিভ করবা, একটা হাই ক্লাসের বুস্টাফ। আর এই হাই ক্লাসের বুস্টাফটা বুয়েটে না থেকে তুমি সাস্টে বসেও করতে পারো, বুয়েটে না থেকে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে বসেও করতে পারো, বুয়েটে না থেকে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বসেও করতে পারো। শোনো ভাই, ঢাকা ইউনিভার্সিটিতে সায়েন্সের জন্য এইখানে যে তোমার ম্যাথও একটা সাবজেক্ট, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংও একটা সাবজেক্ট, সিএসইও একটা সাবজেক্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও একটা সাবজেক্ট, শত শত ছেলে মেয়েরা পড়ে। বাট এর মধ্য থেকে তুমি যদি খুঁজে খুঁজে বের করো, এদের মধ্য থেকে আহমদ সোফা হয় 2-1 জন, এদের মধ্য থেকে আবুল মাল আব্দুল মুহিত হয় 2-1 জন, এদের মধ্য থেকে শেখ হাসিনা হয় 2-1 জন। তার মানে তোমার হাতে, তুমি যেহেতু কোয়ালিটিফুল ছেলে, তুমি বলতেছো যে আমি পড়ালেখা করছি এবং আমি সিরিয়াস ছিলাম, তার মানে তোমার কোয়ালিটি আছে এবং কোয়ালিটিটা তোমার অ্যাসেট। এর জন্য বুয়েটে থেকেই যে তোমার কোয়ালিটি শো করতে হবে ব্যাপারটা তা না। তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার আশপাশে যারা স্টুডেন্টরা থাকবে, তুমি তো তাদের চাইতে কোয়ালিটিফুল, কেননা তুমি বুয়েট ডিজার্ভ করো, বাট তুমি পরীক্ষায় দিতে পারো নাই। তার মানে তোমার আশপাশের মানুষের চাইতে তুমি কোয়ালিটিফুল। সো তোমার কোয়ালিটিটাকে শো করতে হবে ইউনিভার্সিটি লাইফে। এখন হতাশা না, কথা মাথায় রেখো ভাই, হতাশা কখনো লাইফে তোমার গোল অ্যাচিভ করতে সাহায্য করবে না। হতাশা তোমাকে দেবদাস হইতে সাহায্য করবে, আর কিচ্ছু না। সো হতাশা না ভাই, পড়ালেখা করতে হবে, খুব সিরিয়াস, ঠিক আছে? সো এটা নিয়ে আর টেনশন করার কিছু নাই। 3 মাসের মধ্যে পড়ালেখা শেষ করা যায়, এবং 3 মাসের মধ্যে যে পড়ালেখা শেষ করা যায় এটা আমি আমার অন্তরীকরণ একাডেমির স্টুডেন্টদের মধ্যে গত 1 সপ্তাহের মধ্যে আমি এটা প্রমাণ করে দিছি। ইন্টারমিডিয়েটের একটা ফুল অধ্যায় পড়তে তোমার এত টাইম লাগে না ভাই। একটা অধ্যায় ফুল পড়তে 8 ঘন্টা যথেষ্ট, যদি তোমার পড়ালেখাটা স্মার্ট হতে হয়। এবং তোমরা একটা কাজ করতে পারো, যে আমি যে পড়াই এই লেকচারগুলা তুমি চাইলে দেখতে পারো, যে লেকচারগুলা ব্যাপারটা কেমন। অনেক স্টুডেন্টরা এই গ্রুপে আপলোড দেয়, তুমি দেখতে পারো, তাইলে তুমি বুঝতে পারবা যে স্মার্টলি প্রস্তুতিটা কীভাবে সাজানো যায়। এবং পড়ালেখা থাকবে গোছালো। গোছালো বলতে
তোমার নিজের, ধরো ম্যাথের একটা নোট থাকবে তোমার নিজের হাতে লেখা, হাতে লেখা বলতে তুমি টাইপ ওয়াইজ যে অঙ্কগুলা করছো এটা সুন্দর করে তুমি তোমার খাতায় তুলে ফেলছো, তাহলে ভর্তি পরীক্ষার আগের রাত্রে বা তার আগের রাত্রে তোমার এই হাতে যে 7-8টা বা 5-6টা খাতা থাকবে, এই খাতাগুলা তুমি পড়ে গেলেই ভর্তি পরীক্ষার দিন তুমি খুব ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবা। আর সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারদের জন্য বলি যে সেকেন্ড ইয়ারদের জন্য আমি খুব একটা জিনিস ভালো মতন বোঝাতে চাই, যে পরিমাণ টাইম সরকার বলে দিছে যে এই পরিমাণ করোনা প্যান্ডেমিক চলে যাওয়ার পর, এবং আমরা আশা করতেছি যে জানুয়ারির শেষের দিকে বাংলাদেশে ভ্যাকসিন আসবে। আর জানুয়ারির যখনই ভ্যাকসিন এসে মানুষের শরীরে ভ্যাকসিন পুশ করা শুরু হবে তখনই সমস্ত স্কুল কলেজ অ্যাক্টিভ হয়ে যাবে, তখন তুমি আবার অ্যাক্টিভলি পড়ালেখায় ব্যাক করবা, এবং সেটা ধরো ফেব্রুয়ারি থেকে বা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে। তার মানে তোমার সামনে কিন্তু আরও বেশ কিছুদিন টাইম পাচ্ছ। এই বেশ কিছুদিন টাইমটাকে তুমি 2 ভাগে ভাগ করে ফেলতে পারো। একটা ভাগ হচ্ছে তুমি সেকেন্ড পেপারটা আবার ফুল পড়বা, এবং আমি এতদিন অনলাইনে যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছিলাম তোমাদেরকে সেকেন্ড ইয়ার, তাদেরকে আমি একটা মেসেজ দিয়েছি সেটা হচ্ছে এরকম যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হইলে আমরা যখন ক্লাসরুমে ব্যাক করব তখন শনি সোম বুধ একটা 2 ঘন্টার টাইম থাকবে, সেটা হচ্ছে 1টা থেকে 3টা, আবার রবি মঙ্গল বৃহস্পতিও একটা টাইম থাকবে 1টা থেকে 3টা। এই 1টা থেকে 3টা যে 2 ঘন্টা টাইম, এটা আমরা যে অধ্যায়গুলো অনলাইনে পড়ে এসেছি এতদিন, এই অধ্যায়গুলো আবার অফলাইনে পড়ব, কেননা ক্যামেরা আর সামনাসামনি কখনোই সেম না। এবং আমি অনেক টাইম স্কিপ করে গেছি, কেননা অনেক জিনিস আছে আমি স্টুডেন্টদেরকে ফিল করাইতে চাই যেটা হয়তো বা ক্যামেরার সামনে সম্ভব না, বাট তোমার সাথে যখন আমার পার্সোনাল ইন্টারাকশন হবে তখন এটা পসিবল। এবং আমার যারা স্টুডেন্ট আছো তারা এটা বুঝতে পারতেছো যে অফলাইন আর অনলাইন এটার মধ্যে অনেক পার্থক্য আছে। দ্যাটস ওয়াই শনি সোম বুধে যদি আমরা ধরো বহুপদী পড়ি, তাহলে রবি মঙ্গল বৃহস্পতিতে আমরা ত্রিকোণমিতি পড়ব। তার মানে আমরা একসাথে 2টা অধ্যায় কন্টিনিউ করে যাব। তার মানে এই যে অতীতে যেগুলো পড়ছি এগুলাও সুন্দর কমপ্লিট হবে, আর রেগুলার যে শিডিউল টাইম আছে এই শিডিউল টাইমে তো আমরা বাকিগুলা পড়বো। আমরা দেখুন, আমরা যে সিরিয়াস ডিসিশনটা নিছি যে সবাই স্থিতিবিদ্যা পড়বে লাস্টে, গতিবিদ্যা পড়বে লাস্টে, বাট আমরা এখন স্থিতিবিদ্যা শুরু করতেছি, কেননা আমরা কঠিন জিনিসগুলাকে বুঝে আত্মস্থ করতে চাই, তাহলে সহজগুলা পানিবাদ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মেকানিজম, ঠিক আছে? সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। প্যান্ডেমিক শেষ হইলে আমরা যখন কামব্যাক করব, এই যে টাইমটা, এই টাইমটাকে ছোট ছোট ভাগ করে আমরা ক্লাসরুমে খুব সিরিয়াসলি পড়ব। এতে নিয়ে কোনো হতাশ হওয়ার কোনো কিছু নাই। শুধু একটুকু জিনিস মাথায় রাখো, এই প্যান্ডেমিক শেষ হওয়া পর্যন্ত জাস্ট একটা জিনিস, পরিশ্রম করার মেন্টালিটি মাথায় রাখো, পরিশ্রম। এবং এই পরিশ্রমটা করবা স্মার্টলি এবং ডিসিপ্লিন ওয়েতে। জাস্ট এতটুকু চিন্তা মাথার মধ্যে দাও, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে তুমি চিন্তা করবা যখন ভাইয়ার সান্নিধ্যে যাব, ভাইয়া যেটা বলবে সারাদিনের যে কাজ দিবে, এটা আমি সততার সাথে, আমি তার কথাকে রেসপেক্ট করে তার দিক নির্দেশনা মতো আমি কাজ করব। জাস্ট এতটুকু মাথায় রাখো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। আর ফার্স্ট ইয়ারদের জন্য বলি, তোমরা এই অনলাইনে আসার ফলে হুট করে অনেক ইনফরমেশন বিভিন্ন দিক দিয়ে সামনে পেয়ে গেছো, বাট ইন্টারমিডিয়েটের সিলেবাসটা যদি তোমার সামনে কঠিন করে এবং হিউজ বড় করে উপস্থাপন করা হয়, এই জিনিসগুলো মাথা থেকে ভুলে যাও। সমস্ত প্রকার নেগেটিভ ইনফরমেশন মাথা থেকে ভুলে যাও। ইন্টারমিডিয়েটের প্রত্যেকটা অধ্যায় থেকে শেখা যায়, এবং সায়েন্স, ইন্টারমিডিয়েটের সায়েন্স বুঝে পড়লে একটা স্টুডেন্ট একটা মানুষ হয়ে দাঁড়াবে, এবং সে জানা শোনা বোঝা মানুষ, 8-10টা মানুষ থেকে আলাদা। এবং প্রত্যেকটা নতুন নতুন জিনিস শেখা, এটা তোমাকে নতুন নতুন বিনোদন দিবে, এর মধ্যে আনন্দ খুঁজতে হবে। ইন্টারমিডিয়েটের সায়েন্সের সিলেবাসটা, বিশেষ করে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, প্রত্যেকটা জিনিসই বেশ আনন্দের জিনিস। আনন্দের জিনিস বলতে ধরেন আমি কেমিস্ট্রির কথা বলি, যে আমাদের বডিতে যে টোটাল ধরনের রিয়াকশান আছে, আমি যে কথাবার্তা বলতেছি বা আমি মানুষটাকে, আমার মন, আমার চিন্তা না কি অ্যাকচুয়ালি, একটা মানুষ অ্যাকচুয়ালি কিছুই না, তার বায়োকেমিস্ট্রি। এবং এই বায়োকেমিস্ট্রিটাই ডিপেন্ড করে তার বিলিফ কেমন, আর এই বিলিফটাই তাকে দিয়ে ফেলে তার সাইকোলজি কেমন, এবং এটাই এনভায়রনমেন্ট খুব মারাত্মক একটা প্রভাব ফেলে। এবং পৃথিবীতে একটা মাত্র প্রাণী মানুষ যারা ফিকশনের উপর বিলিভ করে। ফিকশন,
অলৌকিক জিনিসের উপর বিলিভ করে। যেমন পৃথিবীতে একটা প্রাণী হচ্ছে মানুষ যারা ফিকশনের উপর বিলিভ করে। এবং আমি একটা উদাহরণ দিলে তুমি ভালো বুঝবা। যে ধরো তুমি অনেক ক্ষুধার্ত, তুমি অনেক কষ্ট করে একটা কলা কোনো জায়গা থেকে ম্যানেজ করে কলাটা খাচ্ছ বা খাওয়া শুরু করবা। এই মুহূর্তে ছোট্ট একটি বাচ্চা সে কান্নার ছলে তোমার কাছে এসে বলল যে ভাইয়া আমি সারাদিন কিছু খাই নাই, তুমি কিন্তু তোমার কলাটা তাকে দিয়ে দিবা। এবং এটা সম্প্রদান না, এটাতে তুমি একটা রিটার্ন চাও। রিটার্নটা হচ্ছে সৃষ্টিকর্তা আমার প্রতি প্লিজড হোক, সৃষ্টিকর্তার আনুগত্য যেন আমি পাই, বা আমি আত্মিক একটা বিনোদন যেন পাই। এই জন্য কিন্তু এই জিনিসটাই তুমি চিন্তা করো, মানুষের খুব কাছাকাছি প্রাণী হচ্ছে শিম্পাঞ্জি। ওই যে ভাল্লুকের মতন দেখতে, মানুষের খুব কাছাকাছি, ওদেরও হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, এভরিথিং মানুষের মতন। ধরো একটা শিম্পাঞ্জি খুব ক্ষুধার্ত, একটা কলা সে পাইছে এবং কলাটা যা ছুলতেছে সে খাবে। এই মুহূর্তে আরেকটা ক্ষুধার্ত শিম্পাঞ্জি এসে বলছে ভাইয়া আমি সারাদিন কিছু খাই নাই, আমার এই কলাটা দিয়ে দাও, এবং এই কলার বিনিময়ে তুমি পরকালে হাজার হাজার লক্ষ লক্ষ কলা পাবা। এটা কিন্তু ভাই কখনোই শিম্পাঞ্জি বিলিভ করবে না, ও আগেই কলাটা খেয়ে নেবে। কেননা মানুষ ছাড়া আর কোনো প্রাণী ফিকশনের উপর বিলিভ করে না। এই যে ব্যাপারটা আমি বললাম, ধরো ছোট্ট একটা ব্যাপার বললাম তোমাকে, একটা গল্প বললাম, এটাই কিন্তু সায়েন্স। এবং এই গল্পটা বাই ফিকশনের প্রতি মানুষের বিলিভ করার প্যাটার্ন তুমি যদি বুঝো, মানুষ একমাত্র প্রাণী যারা মানুষের সৃষ্টি জিনিসকে বিলিভ করে, দ্যাট ইজ মানি, টাকা। এই টাকা কিন্তু ভাই খাওয়া যায় না। আমি তোমাকে যদি বলি তোমার অনেক ক্ষুধা লাগছে, নাও 1000 টাকা নাও, চাবায় খেয়ে ফেলো, টাকায় কিন্তু ভাই ক্ষুধা মেটে না, একটা জড় পদার্থ, কাগজ, প্রিন্টেড কাগজ। বাট তুমি বিলিভ করো, দোকানদার বিলিভ করে যে এই কাগজের ভ্যালু আছে, এই জন্য এই কাগজের বিনিময়ে একটা দোকানে তুমি কিছু জিনিস নিয়ে আসতে পারো। আবার কিছু জিনিস দিয়ে তুমি কাগজ নিয়ে আসো। এই জিনিস কিন্তু শুধু মানুষ বিলিভ করে, আর কেউ বিলিভ করে না। তুমি চিন্তা করো, আজকে পৃথিবীর সমস্ত মানুষ যদি টাকার উপর থেকে বিলিভ তুলে নেয় যে টাকায় কোনো কাজ হয় না, টাকা একটা ভ্যালুলেস, টাকা একটা কাগজ, তাহলে তুমি দেখবা টাকায় মানুষ করে ঝালমুড়ি খাচ্ছে, টাকার প্যাকেটে ঝালমুড়ি খাচ্ছে। কেন? এর তো খাওয়া যায় না ভাই টাকা। এটা মানুষ বিলিভ করে, তাই মানির এত ভ্যালু, জাস্ট বিলিভ। এই যে ব্যাপারটা তুমি জানলে, এটাই কিন্তু সায়েন্স, এবং সায়েন্স তোমাকে বিনোদন দিবে, এবং ইন্টারমিডিয়েটের ফুল সায়েন্সটাই তোমাকে বিনোদন দিবে, এবং এটা ফিল করে পড়তে হবে। এবং আমরা অফলাইনে যখন আসব, আমরা টোটাল ম্যাথের সিলেবাসটা যখন পড়ব, আমরা এভরিথিংয়ের প্র্যাকটিক্যাল এক্সাম্পল পড়ব, প্র্যাকটিক্যাল লাইফে এটার ইউজ। যেমন আমরা অন্তরীকরণ, যোগজীকরণ বা ত্রিকোণমিতি, এভরিথিং পড়ার সময় প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিক্যাল লাইফে আমার কেন এটা শিখতে হবে। ইভেন আমি এতটুকু জিনিস ক্লিয়ার করি, একটা টপিক, যেমন আমি ক্যালকুলাসের একটা টপিক যদি পড়াচ্ছি, তাকে আমি বলি এটা ইন্টারমিডিয়েটে পড়তেছো, এটা ভার্সিটিতে যায় এমন জায়গা পড়তে হবে, এটা অমুক জায়গায় যায় পড়তে হবে, টোটাল ব্যাপারটা। এবং ধরো যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, তাহলে কেরিয়ারের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমার অবস্থান কি হবে, কি করতে যাচ্ছ আগামী 10 বছরে, আগামী 10 বছর পরে পৃথিবীটা কেমন হবে। আমার ক্লাসের আলোচনার মধ্যে আমি এই জিনিসগুলো মেনশন করতে থাকি, যেন সায়েন্সের সাথে সাথে একটা মানুষের থিঙ্কিং অনেক বড় হয়। ইনফরমেশন মানুষের মস্তিষ্ককে বড় করে, ইনফরমেশন মানুষের মস্তিষ্ককে বড় করে। যেমন তোমাকে আমি আজকে যে বললাম, মানুষ ফিকশনের উপর বিলিভ করে, এবং এই ব্যাপারটা যদি তুমি আগে না জানতে, তাহলে এই তথ্যটা তোমার মাথায় তোমার চিন্তা ভাবনাকে বড় করবে। আর ইন্টারমিডিয়েটের সায়েন্স থেকে তুমি এরকম অনেক অনেক ইনফরমেশন পেতে যাচ্ছ, যে জিনিসগুলা তোমার থিঙ্কিংকে বড় করবে। আর থিঙ্কিংকে যত বড় হবে, তুমি তত ম্যাচিউরড মানুষ হবা। তার মানে তোমরা একটা জিনিস মাথায় রাখো, ইন্টারমিডিয়েটের সিলেবাসটা কঠিন না, ইন্টারমিডিয়েটের সিলেবাসটা মজার। প্রত্যেকটা অধ্যায়ে পরীক্ষার জন্য যতটা না ইম্পর্টেন্ট, শেখার জন্য তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। আনন্দ নিয়ে পড়তে হবে। আর আনন্দ নিয়ে 2 বছর পড়ালেখা করতে পারলে ভাই, গ্যারান্টি দিয়ে দিচ্ছি, দুনিয়ার কোনো ভার্সিটি তোমাকে ফিরাতে তারা পারবে না। কেননা তোমাকে তারা আটকাতেই পারবে না। সবসময় একটা জিনিস মাথায় রাখবা, তোমাকে দিয়ে হবে।
এবং তোমার এই কোয়ালিটি আছে এবং তোমাকে দিয়ে হয়। দ্যাটস ইট। নিজের প্রতি বিশ্বাস করতে হবে অনেস্টলি। আলগা ভাব নিলে চলবে না। কিছু পোলাপান আছে আলগা ভাব নিয়ে বেড়ায় যে আমি স্কুলের একরোল ছিলাম, আমি অমক, আমি তমক, আমি এখন পড়ালেখা করব না। উস্তাদের মার শেষ রাত্রে স্টেজে খেলা দেখায় দিব, যখন পরীক্ষা আসবে কাপায়া দিয়ে দিব, হয়ে যাবে। এই টাইপের ফাফড় যারা, এক্সট্রা পার্ট যারা নেয়, এদের বলি ভাই স্টেজে তুমি খেলা দেখাবে না, স্টেজে খেলা তোমারে দেখাবে। সেদিন বুঝতে পারবা যে কত কঠিন দুনিয়াটা। দ্যাটস ওয়াই আলগা ফাফড় নেওয়ার দরকার নাই। মজার ছলে পড়ালেখা করতে হবে, শেখার ছলে পড়ালেখা করতে হবে। এবং ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের শুরুটা যদি স্মুথ না হয়, ফিনিশিংটা জীবনে স্মুথ হবে না। দ্যাটস ওয়াই উল্টা পাল্টা গাইডলাইনে ছোটাছুটি করা যাবে না, উল্টা পাল্টাতে সময় নষ্ট করা যাবে না, ইফেক্টিভ ওয়েতে সময় ব্যয় করতে হবে। তুমি একটা জায়গায় যাচ্ছ কিন্তু তুমি দেখতেছো এটা তোমার জন্য ইফেক্টিভ না, তাহলে কুইট করতে হবে, কুইট করতে হবে। কিছু কিছু ব্যাপারে সেলফিশ হইতে হবে, বাট তোমার সেলফিশগিরিটা যেন অন্যের জন্য ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। সবসময় একটা জিনিস মাথায় রাখবা, আমার সারাদিনের যত অ্যাক্টিভিটি, এই সারাদিনের অ্যাক্টিভিটিটা যেন কখনোই অন্য মানুষের ক্ষতির কারণ না হয়। তাহলেই তুমি জীবনে অনেক বড় হবা, মানুষ তোমাকে ভালোবাসবে। মনে রাখো ভাই, দুনিয়ায় অন্য মানুষ, আশপাশের মানুষের লাইফে যদি তুমি প্রভাব ফেলতে পারো এবং তারা যদি তুমি এটা মনে করে তুমি আসলেই ভালো মানুষ, শুধু অ্যাক্টিভিটিতে না, ইন্টারনালি তুমি ভালো মানুষ, সারা দুনিয়া তোমার পথ ছেড়ে দিবে, সারা দুনিয়া তোমার পথ ছেড়ে দিবে। তুমি যা চাও তাই অ্যাচিভ করতে পারবা। একটা কথা সবসময় একটি জিনিসটা মাথায় রাখবা যে শুধু বাহ্যিক দিক দিয়ে না, আত্মিক দিক দিয়েও আমি একটা ভালো মানুষ হব। এবং আমার যারা স্টুডেন্ট আছো বা যারা আমার আজকে শুনতেছো, এদের জন্য বলি, তোমরা অল্প বয়সে ডিজিটাল ডিভাইস হাতে পেয়ে গেছো। মনে রাখো ভাই, অনলাইনে ইন্টারনেটে কোনো কিছু পার্সোনাল না, কোনো কিছু পার্সোনাল না। এই যে হোয়াটসঅ্যাপে আমরা চ্যাট করি, মেসেঞ্জারে আমরা চ্যাট করি, ভাইবারে আমরা চ্যাট করি, বা ফোনে আমরা মেসেজিং করি, ইভেন ফোনের ক্যামেরা, কোনো কিছুই পার্সোনাল না। তুমি মনে করো সিক্রেট চ্যাট করি, লক করে রাখি, ভাই হোয়াটসঅ্যাপ তো তোমার না, হোয়াটসঅ্যাপ তোমার বাবারও না, হোয়াটসঅ্যাপ তোমার ভাইয়েরও না, হোয়াটসঅ্যাপের মালিক তুমি না। তাহলে তুমি কিভাবে বলো এই জিনিসটা পার্সোনাল? এই যে আমার হাতে যে ঘড়িটা আছে, এটা আমার কাছে আছে, সো এটা আমি বলতে পারি এটা আমার পার্সোনাল ঘড়ি। কিন্তু হোয়াটসঅ্যাপ তো তোমার না ভাই, তাহলে তুমি কেন বলো এটা পার্সোনাল? সো কোনো কিছু পার্সোনাল না। সো দ্যাটস ওয়াই আবেগে পড়ে কোনো ভুল ডিসিশন নেওয়া যাবে না। কথা মাথায় রেখো, এক ভুল ডিসিশন এই বয়সে, তোমাদের এখন যে বয়সটা, এই বয়সটা খুব সিরিয়াস ডেঞ্জারাস বয়স ভাই। এবং এই ডেঞ্জারাস বয়সে তোমার হাতে একটা ডিজিটাল ডিভাইস, দ্যাট ইজ মাস মোর ডেঞ্জারাস। এবং এই ঘটনাটা, এই প্যান্ডেমিক তোমাদের এইজের মানুষের মধ্যে বিশাল একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে, অ্যান্ড দ্যাট ইজ প্রাইভেসি। এবং আমি কি মেন করতেছি, আমার কথা তোমরা হয়তো বা বুঝতে পারছো, কেননা ইউ আর ম্যাচিউরড এনাফ। সো দ্যাটস ওয়াই নাথিং ইজ পার্সোনাল। আমার আলোচনা শেষ। সবাই আমার জন্য দোয়া করবা এবং তোমাদেরকে নিয়ে আমি যে প্ল্যানটা সেট করেছি, যেন আগামী, আমার টোটাল প্ল্যানটা আগামী 6 মাস, এবং এই 6 মাসকে আমি 3 মাস, 1 মাস, 1 সপ্তাহ এবং 2 দিনে ভাগ করে করে তোমাদেরকে সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করব। এই জন্য সবাই আমার জন্য দোয়া করবা এবং সবসময় ভালো থাকবা এবং মানুষকে ভালো রাখবা এবং আনন্দে থাকবা। বেস্ট অফ লাক।